আপনি তো হার্ভার্ড থেকে পড়ছেন, বাট স্টিল আপনি পিএইচডি করতে চাইলে বাংলাদেশে এসে আপনি হচ্ছেন ঢাকা ভার্সিটিতে পিএইচডি করতে পারবেন না। বলবে ভাই আগে চান্স। পাবলিকে যখন আমরা পড়তে যাই ওইখানেও কম্পিটিশন, প্রাইভেটে যখন পড়তে যাই ওইখানেও কম্পিটিশন। তারা ওয়ার্ল্ডের ভালো ভালো ইউনিভার্সিটি পিএইচডি টিএইচডি অফার পেয়ে যাবে, এরকম অনেকেই যারা হয়তো বা পরিবার ছেড়ে চলে যেতে চায় না, যেই বিদেশে টপ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা শুরু করবে তাদের কাছে সব বাংলা ইউনিভার্সিটি মোটামুটি খারাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব অনেক ভালো আছেন। আজকে আমার সাথে আছে নানাদা দেন সিয়াম ভাই। আপনারা আমার যে ছোট চ্যানেল আছে এখানে হয়তোবা আমাকে অনেকে হয়তোবা চিনেন না, কিন্তু সিয়াম ভাইকে ঠিকই চিনেন। তারপরেও ভাইয়াকে আরেকবার আমি 2-3 লাইনে একটু ছোট করে পরিচয় করে দিতে চাই। সেটা হচ্ছে আমরা ভাইয়াকে যে হিসাবে চিনি, যে ভাইয়া হচ্ছে হার্ভার্ড গ্র্যাজুয়েট, এরপরে ভাইয়া হচ্ছে আইবিএমে কাজ করেছেন, এরপরে বর্তমানে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার হিসাবে হচ্ছে স্কেল এআইতে কাজ করতেছেন। বা তারপর অনেকে ভাইয়াকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে চেনেন, আর অনেক মানে অনেক পরিচয় হিসাবে চেনেন। বাট তারপর আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে ভাই আপনি আসলে নিজেকে কি হিসাবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন? একটা পর্যায়ে গিয়ে আসলে থ্যাংক ইউ, অনেক অনেক কাইন্ড ওয়ার্ডস। অনেকদিন ধরে ভিডিও টিডিও বানানো হয় না, তো আমি ধরে নিই বেশিরভাগ মানুষ আমাকে, যারা ভিডিওতে দেখছে আমাকে চিনবে না। কিন্তু হার্ভার্ড গ্রাজুয়েটটা আসলে কন্টেন্ট ক্রিয়েশন টিয়েশন করার সময় পরিচয়টা দেওয়া হয়, কারণ ওই রিলেটেড যেহেতু ভিডিও বানায় শুরুতে একটা ক্রেডিবিলিটি এস্টাবলিশ করে, আচ্ছা ভাইয়া এই জায়গায় চান্স পেয়েছে, ভাই এই টপিক নিয়ে আইডিয়া আছে। বাস্তব জীবনে আসলে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করার কয়েক বছর হয়ে গেলে এই পরিচয়টা আর দেওয়া হয় না। আমি সাধারণত পরিচয় দেওয়া হয় অ্যাটলিস্ট ইউএসএ তে দৈনন্দিন জীবনে, যে আমি হচ্ছে স্কেলিয়াতে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি বা আমি টেকে কাজ করি, এটাই হচ্ছে পরিচয় দেওয়া হয়। এবং মাঝে মাঝে কথায় কথায় হয়তো উঠে আসে যে হার্ভার্ডে পড়েছিলাম, কারণ এখানে অনেকে বিভিন্ন এরকম ইউনিভার্সিটি পড়েছে, সো তখন এটা একটা ডিসকাশনের টপিক হয়ে আসে। এবং আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন বা টিচিং যে কমিটমেন্ট গুলো আছে ওইটাকে হিসাবে দেখানো হয়, যে আমি ফ্রি টাইমে কন্টেন্ট বানাই বা টিচিং করি, এটা একটা হবি হিসাবে দেখানো হয়। কিন্তু দৈনন্দিন পরিচয় আসলে যাচ্ছে আমি একটা প্রোডাক্ট ম্যানেজার এবং আমি একটা এরকম একটা এআই কোম্পানিতে কাজ করি। আচ্ছা, অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশে হয়তো বা আপনাকে প্রথম হচ্ছে হার্ভার্ড গ্র্যাজুয়েট হিসেবে চিনেছে, এরপর আস্তে আস্তে হয়তো বা ইন্ডিয়াতে চিনেছে আর কি। বাংলাদেশে বেশিরভাগ মানুষ জানেই না যে আমি কোথায় চাকরি করি, কি করি, এগুলো জানে না। বেশিরভাগ মানুষ জানে যে আচ্ছা একটা বাংলাদেশি হার্ভার্ড গ্রাজুয়েট যে ইউটিউবে ভিডিও বানায়, কিন্তু ওইটা হচ্ছে আমার পার্ট টাইম, ধরেন সপ্তাহে 2-3 ঘন্টা খরচ হয় এটার পিছনে। তো প্রথমে হচ্ছে আমি একটু ইন টোটাল বর্ণনা দিয়ে নিতে চাই যে আজকে ভিডিওতে আমরা কি করব। আমরা মোটামুটি আধা ঘন্টার মতো এখানে আলোচনা করব বেশ কয়েকটা টপিক্স নিয়ে। প্রথমত আমরা হচ্ছে 2টা কন্ট্রোভার্সি টপিক্স নিয়ে আলোচনা করব। এক হচ্ছে যে সিজিপিএ ডাজ ম্যাটার অর ডাজন্ট। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে আসলে এই যে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি যে মাঝে মধ্যে অনেক কন্ট্রোভার্সি হয়, এটা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি আসলে কতটা ম্যাটার করে। এরপর হচ্ছে থার্ডলি আমরা কিছু অপরচুনিটিস নিয়ে আলোচনা করবো, যে স্টাডি অ্যাব্রড স্কলারশিপ নিয়ে। এরপর হচ্ছে লাস্টলি আমরা আলোচনা করব আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন, তো ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে 4th ইয়ার পর্যন্ত ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে ফার্স্ট ইয়ারে কী করা উচিত, সেকেন্ড ইয়ারে কী করা উচিত, থার্ড ইয়ারে কী করা উচিত, অ্যান্ড 4th ইয়ারে কী করা উচিত, অ্যাজ এ হচ্ছে মানে যাদের টার্গেট আছে যে আমরা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাব, আমার একটা ভালো একটা ফুল ফান্ডেড স্কলারশিপ দরকার, বা হচ্ছে আমি ভালো একটা স্কলারশিপ নিয়ে যেন দেশে বাইরে পড়তে পারি, তো এর জন্য আমাকে এখন থেকে কী কী করতে হবে। সো এই কয়েকটা জিনিস আমরা হচ্ছে ইন টোটাল ভিডিওতে কভার করবো। যদি আপনারা আমাদের সাথে থাকেন আশা করি খুবই ফ্রুটফুল একটা সেশন হতে যাচ্ছে। সো প্রথমে ভাইয়া আপনার কাছ থেকে মানে খুবই দুঃখের একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে ধরেন আপনি হার্ভার্ড থেকে গ্রাজুয়েট হয়েছেন, বাট স্টিল আপনি হচ্ছেন, আমি যখন এই ভিডিওটা বানাই তার আগে হচ্ছে আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তখন হচ্ছে দীপ্র ভাইয়ের একটা হচ্ছে স্ট্যাটাস দেখলাম, অ্যান্ড ওইখানে দেখলাম যে আপনাকে মেনশন করেছে যে ভাইয়া আপনি তো হার্ভার্ড থেকে পড়ছেন, বাট স্টিল আপনি পিএইচডি করতে চাইলে বাংলাদেশে এসে আপনি হচ্ছেন ঢাকা ভার্সিটিতে পিএইচডি করতে পারবেন না। মানে হাউ ডু ইউ ফিল, আপনি আসলে কেমন ফিল করেন আসলে যে আপনি হার্ভার্ড থেকে পড়াশোনা করেও ঢাকায় পিএইচডি করতে পারবেন না ঢাবিতে? হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, যে এই বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে টিচার হওয়ার জন্য কোন একটা হায়ার ডিগ্রি, যা দেখলাম পিএইচডি হওয়ার জন্য, এটা নিয়ে আমার গতবার ঘাটা হয়নি, ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া লাগে, এবং ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট না, টিচার হওয়ার জন্য ইউনিভার্সিটির টপার হওয়া লাগে। তো যতটুকু আমি দেখেছিলাম যে অ্যাটলিস্ট বুয়েটের ক্ষেত্রে আমি দেখেছিলাম, বুয়েটের টিচার হওয়ার জন্য বুয়েটের ওই ডিপার্টমেন্টে আপনার টপ 3-5 থাকা লাগবে। মানে আমি কোথা থেকে আইডিয়াটা এসেছে এটা বুঝলাম, যে তারা চায় যে একেবারে টপাররাই টিচার হবে, আমি আইডিয়াটা বুঝলাম। কিন্তু এই জিনিসটা চিন্তা করতে খারাপ লাগে যে আমি অনেক মানুষজনকে দেখেছি যারা পরবর্তী জীবনে এই ওয়ার্ল্ডের টপ টপ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে,
তারা ওই ফিল্ডে যথেষ্ট নলেজ, মানে বড় বড় প্রফেসরদের সাথে কাজ করেছে, এরকম অনেকেই চায় দেশে গিয়ে শিক্ষকতা করতে, কিন্তু তারা এই সুযোগটা পাবে না। তারা যদি বুয়েটে ফেরত যায় বা ঢাকা ইউনিভার্সিটি ফেরত যায়, তারা তাদের ডিপার্টমেন্ট বা স্টুডেন্ট কমিউনিটিকে যদি কিছু একটা ফেরত দিতে চায় টিচিং এর মাধ্যমে, তাদেরকে সুযোগটা দেওয়া হবে না যদি তারা টপ 3 বা 4 বা এরকম নিয়ম আছে না হয়। সেই জিনিসটা আমার একটু মন খারাপ হয়, কারণ মানে ট্যালেন্ট ড্রেন তো ভালোই হয়, তাই না, দেশ থেকে। এর মধ্যেও কয়েকজন আছে যে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও স্বপ্ন দেখে দেশে গিয়ে ফেরত গিয়ে টিচিং করবে। আমি বলতেছি না আমার একটা ইচ্ছা, আমার টিচিং এর সকল ইচ্ছা আমার ইউটিউব চ্যানেল থেকে পূরণ হয়ে যায়, এই জন্য আমি ইউটিউব করি, কারণ এখানে কোনো বাধা নেই। এখানে আমাকে কেউ বলতেছে না যে টপ 3 না হলে আমি ইউটিউব চ্যানেল খুলতে পারবো না, সেই জন্য আমি চ্যানেলটা করি। কিন্তু চিন্তা করতে খারাপ লাগে, কারণ অনেক আমি মানে ভালোই কয়েকটা ট্যালেন্টেড মানুষজনকে দেখেছি যারা এই রিকোয়ারমেন্টের জন্য হয়তো বা ফেরত গিয়ে পড়াতে পারবে না। আমার কাছে মনে হয় রিকোয়ারমেন্টটা চেঞ্জ করা উচিত। কিন্তু এরকম মানে বুঝেনি তো, বাংলাদেশে কোন একটা কথা বললেই মানে কি হাজারটা ভাই আপনি বুঝেন না, আপনি এখানে পড়েন নাই, হাজারটা এরকম অনেক অনেক কথা চলে। আমি জাস্ট বলবো যে আমার দেখা মতে হার্ভার্ড এমআইটি এখানে টিচার হওয়ার জন্য এরকম রিকোয়ারমেন্টস আমি কখনো দেখিনি। ওরা এখানে টিচার হওয়ার জন্য খুব মানে কি হাই লেভেলের ডিগ্রি লাগে, অনেক রিসার্চ এক্সপেরিয়েন্স, রিলেভেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগে, রিসার্চে খুব গুরুত্ব দেওয়া হয়। যে হার্ভার্ডে যদি আপনি প্রফেসর ট্র্যাকে ঢুকতে চান, খুবই হাই লেভেলের রিসার্চ এবং এক্সপেরিয়েন্স লাগবে এবং পিএইচডি লাগবে। তো আমার কাছে মনে হয় যে মানে বাংলাদেশে এরকম হওয়া উচিত, যেখানে আপনি যদি বুয়েটের টিচার হতে চান বা ডিউয়ের, আমরা অনেক হাই লেভেলের স্ট্যান্ডার্ড সেট করবো যে আপনার ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি লাগবে, এই ফিল্ডে অনেক রিসার্চ এক্সপেরিয়েন্স লাগবে, কিন্তু এই ডিপার্টমেন্টের টপ 3 হওয়া লাগবে। এটা অনেক ট্যালেন্টকে সরিয়ে দেয়, যারা অনেক ভালো টিচার হতে পারতো কিন্তু সুযোগটা পাচ্ছে না। সেটা হচ্ছে আমার জেনারেল মতামত এই টপিকে। তারপরে হচ্ছে মানে আমরা কি এক্সপেক্ট করি অ্যাজ এ ধরেন একজন স্টুডেন্ট হিসাবে, আমরা এক্সপেক্ট করি যে আমরা যখন একটা ইউনিভার্সিটিতে যাব আমরা এক্সপেক্ট করি ভালো এডুকেশন, রাইট? সো আমরা যখন ধরেন যে টাকা দিয়ে হয়তো বা কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেতেছি, হয়তো বা আমরা পাবলিক ভার্সিটিতে চান্স পাইতেছি, কেন? কারণ হচ্ছে আমরা এক্সপেক্ট করি যেন ভালো এডুকেশন। বাট ওরা মানে বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে অনেকে হচ্ছে ইনস্টিটিউশনাল প্রাইডে ভোগে, হ্যাঁ, যে আমি ঢাবি থেকে পড়ছি তো ওকে পারফেক্ট, তাহলে আমি কি করবো এখন বাকি 4 বছর, যেহেতু আমার ইউনিভার্সিটি ট্যাগ আছে, 4 বছর আমি কোনোভাবে হচ্ছে হয়তো বা পাশ করে যায় দেন আমি কিছু একটা করব। আবার ধরেন যে আমি যখন প্রাইভেটে পড়তেছি, যেহেতু টাকা দিয়ে পড়তেছি, তাহলে কি করব, যেহেতু হচ্ছে টাকা দিয়ে পড়তেছি তো আমাকে তো একটু কিছু একটা করা লাগবে, তো আমি হয়তো বা কিছু একটা করতে করে হয়তো বা লাস্ট ইয়ার পর্যন্ত বের হয়েছি। বাট আলটিমেটলি কিন্তু আমাদের টার্গেট থাকে যে আমরা ওইখানে যে হচ্ছে ভালো একটা এডুকেশন পাই, এটাই তো হচ্ছে আমাদের মেইন টার্গেট, তাই না? বাট এখন যখন হচ্ছে বাংলাদেশ থেকে সব মানে উল্টাপাল্টা জিনিসগুলো এখানে সেট করে দেয়, তো এটা আসলে ধরেন যে মানে অনেক কিছুকে আসলে ব্যারিয়ার করে দেয়, যে দেখেন ও হচ্ছে ওইখান থেকে যাবে ওইখানে পড়তে পারবে না, ওইখান থেকে যাবে ওইখানে পড়তে পারবে না। সো এগুলো আসলে উদ্ভট জিনিসপত্র। ইভেন এখন আপনি যদি চিন্তা করেন ব্র্যাক বা নর্থ সাউথের কথা চিন্তা করেন, ওইখানেও হয়তো বা ধরেন যে অনেকে যারা কম্পিটিশন কিন্তু সব জায়গায় এখন, নট অনলি যে পাবলিক প্রাইভেট তা না, এখন পাবলিকে যখন আমরা পড়তে যাই ওইখানেও কম্পিটিশন, প্রাইভেটে যখন পড়তে যাই ওইখানেও কম্পিটিশন। আসলে স্টুডেন্টরা করবেটা কি, এটাও হচ্ছে অনেক সময় মানে মাথার মধ্যে ঘুরে যায়, আল্লাহ এখন আমি কি করবো, কারণ এখানে একটা মানে আমার কাছে মনে হয় যে এই পাবলিক যখন এরকম নিয়মগুলো সেট করছে, এবং অনেকে বলবে ভাই আগে চান্স পেয়েছিলাম আমি যখন আমি অ্যাপ্লাই করতেছিলাম ইয়াতে, আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স হয়েছিল, আগে বলে নেই কারণ আগে এই সময় বাদ দিয়ে যায়, আচ্ছা চান্স পায় না মতামত দিব না, চান্স পেয়েছিলাম আগে বলে নি। কিন্তু এরকম যখন সেট করছে আমার কাছে মনে হয় এটা ইউনিভার্সিটির লস। কারণ আমি যদি একটা পাবলিক ইউনিভার্সিটি হই, আমার কাজ হচ্ছে আমি ভালো মানে আমার পিএইচডি প্রোগ্রামের গোল হবে আমি ভালো স্টুডেন্ট আনবো যারা ভালো রিসার্চ করতে পারে। এখন যারা প্রাইভেট ইউনিভার্সিটির টপ স্টুডেন্টস, আমার ধারণাই যে তারা যদি টপ স্টুডেন্ট হয় তারা ওয়ার্ল্ডের ভালো ভালো ইউনিভার্সিটি টিএসডি অফার পেয়ে যাবে। এই যে দেখেন আপনি একটা টপার ছিলেন, আপনি কিন্তু একটা ভালো মানে কি রিসার্চ বেস মাস্টার্স প্রোগ্রাম ফুল স্কলারশিপ পেয়ে গেছেন। এটাই হবে, এটাই স্বাভাবিক। আমার পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ দিতাম যে অন্য প্রাইভেট ইউনিভার্সিটির টপ স্টুডেন্টরাও এখানে এসে পিএইচডি মাস্টার্স করতে পারবে। এরকম অনেকেই যারা হয়তো বা পরিবার ছেড়ে চলে যেতে চায় না, যারা দেশে থাকতে চায়, তারা অনেকে বলতে যে ধুর এই বিদেশের অ্যাপ্লিকেশন অনেক প্যারা,
অনেক কাগজপত্র করা লাগবে, অনেক পরীক্ষা দেওয়া লাগবে, আমি দেশেরই ভালো একটা ইউনিভার্সিটিতে রিসার্চটা করি। কিন্তু ওদের যে আমরা এই সুযোগটা নিয়ে নিচ্ছি, ওরা কিন্তু এখন বিদেশে চলে যাবে বা হচ্ছে বিদেশের একটা টপ ইউনিভার্সিটি চলে যাবে, কারণ যারা ট্যালেন্টেড তাদের অপরচুনিটির অভাব। তো লসটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, যে তারা এরকম অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট যারা ওখানে রিসার্চটা করতে পারতো তারা করবে না, তারা অন্য কোথাও গিয়ে ওয়ার্ল্ডের একটা ভালো ইউনিভার্সিটি রিসার্চটা করবে। কারণ ভালো মানে ট্যালেন্টেড ইয়ের অভাব নেই, অপরচুনিটির অভাব নেই আমাদের। মানে আমি যখন এখান থেকে গ্রাজুয়েট করেছি, মানে আমাদের এখানে টপ স্টুডেন্টরাই ওয়ার্ল্ডের এমন কোন টপ ইউনিভার্সিটি নেই যেটা থেকে পিএইচডি অফার পায়নি, তাই না? তো মানে কি নরমাল ওই লেভেলে গেলে ওই লেভেলের স্টুডেন্ট অ্যাট্রাক্ট করার জন্য আপনার রিকোয়ারমেন্টস এগুলো সরানো দরকার, যাতে ইজি করা দরকার প্রসেসগুলো, ওদের জন্য ইজি করা দরকার। কারণ টপ স্টুডেন্টদের অপরচুনিটির অভাব নেই, কত কিছু এখানে ভাইয়া। আমি মানে কি এখানে একটা স্টুডেন্ট যাদের রিসার্চ প্রোফাইল ভালো, 7-8টা টপ ইউনিভার্সিটি পিএইচডি অফার পাচ্ছিল, প্রত্যেকটা ফুল পেইড তাদেরকে প্লেন বুকিং করে ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছিল যে একটু ঘুরে দেখো ক্যাম্পাসটা, যাতে এখানে পিএইচডি করতে চাও নাকি তুমি এই মানে এটা একটু চিন্তা করতে পারো। তো টপ স্টুডেন্টদেরকে পাওয়ার জন্য ইউনিভার্সিটিরা কত কিছু করে, আর এখানে বাংলাদেশের কি উল্টাটা করতেছে, তারা সরিয়ে দিতেছে মানে কি প্রবাবলি ভালো। হ্যাঁ মানে আমি আর কতটুকু জানি, আমি তো আর কোনো ইউনিভার্সিটি চালাই নাই, তাই না কখনো, কিন্তু আমার ধারণা হচ্ছে এটা একটা ভুল কাজ হচ্ছে। ইভেন আমরা এখন ভয় পাচ্ছি যে ব্রেন ড্রেনের যে সিস্টেমটা মানে কনসেপ্টটা, বাংলাদেশ থেকে কিন্তু এখন প্রচুর ব্রেন ড্রেনিং হচ্ছে, যে সবগুলা মেধাবী ছাত্র ধরেন আমাদের কথা চিন্তা করেন এরকম সবাই কিন্তু দেশের বাইরে চলে আসতেছে। কেন? কারণ তারা হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায় তাদেরকে ওই পর্যাপ্ত সুযোগ সুবিধাটা দেশ থেকে দিতেছে না। তোরা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট হিসেবে দেশের বাইরের যে ভালো ভালো টপ ইউনিগুলো আছে তারা কিন্তু তাদেরকে ভালো ভালো ইলুক্রেটিভ দিকগুলো দেখাইতেছে যে ভাই তোমরা আসো, তোমাদেরকে ফুল ফান্ড দিতেছি, তোমরা এখানে এসে পড়াশোনা করতেছো। তো আপনি যখন বললেন যে ঠিক আছে, মানে আপনার কথার সাথে আমি একদমই একমত, সেটা হচ্ছে দেশের কিন্তু এটা লস হইতেছে বর্তমানে। এইটা আশা করি যে নেক্সট যে পদক্ষেপগুলো আসবে সরকার হয়তো, বা যেরকম ভারতের কথা যদি চিন্তা করি, ওরা এরকম অনেকগুলো সিস্টেম কিন্তু অলরেডি দাঁড় করায় ফেলছে যে তোমরা দেশে বাইরে যতই পড়তে যাও তোমরা কিন্তু আবার দেশে আইসা কিন্তু আমাদেরকে সার্ভিস দিবা। বাট বাংলাদেশে তো এরকম কোনো কিছু নাই। বাংলাদেশ থেকে উল্টা পারে যে তোরা ভাই দেশ থেকে চলে যা, কারণ এখন একটা যে জেনারেশন তৈরি হচ্ছে ভাই, মোটামুটি বাংলাদেশ থেকে প্রায় সবাই চায় যে সবারই ড্রিম এখন তারা দেশে বাইরে পড়াশোনা করবে। কেন? কারণ হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম, কারণ সবাই চায় যে একটা ভালো জায়গায় তারা এডুকেশনটা নিক। কারণ আপনি হচ্ছেন মানে আপনি কম্পেয়ার করতে পারবেন, আপনি হচ্ছে এখন পড়াশোনা করতেছেন, মানে আপনি হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন, যদি আপনি কম্পেয়ার করেন যে হার্ভার্ডের পড়াশোনা প্লাস হচ্ছে একটা বাংলাদেশ থেকে, আমি হচ্ছে ছোটো করতেছি না বাংলাদেশ থেকে, বাট এটা জানা দরকার যে আসলে পড়াশোনাটা কতটুকুন তফাৎ হয়, আমাদের দেশি ইউনিভার্সিটিগুলো কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে পারে। আসলে একটা যদি আমি একটা ইন্টারন্যাশনাল বা হচ্ছে কোনো একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির কথা চিন্তা করি, যে ওরা এইসব জিনিসগুলো একটা স্টুডেন্টকে অফার করে, সেটা হচ্ছে আপনার, সেটা খুবই সিলি জিনিস থেকে হোক, সেটা হচ্ছে আপনার লাঞ্চ থেকে হোক, যে তোমরা ক্যাফেটেরিয়াতে খাবা, সেই ক্যাফেটেরিয়ার লাঞ্চের আইটেমগুলো এগুলো হবে। এই সিলি জিনিস থেকে শুরু করে আমি এডুকেশন পর্যন্ত প্রত্যেকটা জিনিসে যে কতটা মানে ডিফারেন্স হয় একটা বাংলাদেশের একটা ইউনিভার্সিটি থেকে, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে কোন কোন জায়গায় আসলে কম্পারিজন হয় এবং কোন কোন জায়গায় আসলে ইমপ্রুভ করতে পারে দেশের ইউনিভার্সিটিগুলো। আসলে মানে কি আমার আমার জাস্ট আইডিয়া ইউএস ইউনিভার্সিটির, যেটা এখানে পড়াশোনা করেছি, তো এখান থেকে কম্পারিজন গুলো টানবো। একেবারে বাইনারি ভাবে বলা কঠিন যে আচ্ছা যে বাংলাদেশ ইউনিভার্সিটি এইভাবে এইভাবে খারাপ, কারণ আর অনেক হিসাবও আছে, মানে কি দেশের ইকোনমি উপর ডিপেন্ড করে যে কতটুকু ফান্ডিং পাবে। সে একেবারে ক্যাটাগরিক্যালি একটা দেশের একটা ইউনিভার্সিটিকে ইমপ্রুভ করা কঠিন হয়ে যায়, কারণ ফান্ডিং লিমিটেড, রিসোর্সেস লিমিটেড, রাইট? ধরে নিয়ে মানে কি কয়েকটা জায়গায় যে আমি দেখেছি যে ধাক্কা খাচ্ছে, ওটা হচ্ছে কোনো একটা দেশের ইউনিভার্সিটি ভালো জায়গায় প্লেস করবে নাকি, একটা বড় ইন্ডিকেটর হচ্ছে তারা অরিজিনাল রিসার্চ আউটপুট কিরকম, মানে তারা নিজস্ব অরিজিনাল রিসার্চ কিরকম করছে। বাংলাদেশে ভালো কয়েকটা ইনস্টিটিউশন আছে যারা খুবই ভালো রিসার্চ করে, আইসিডিআরবি এরকম কয়েকটা রিসার্চ ইনস্টিটিউশন আছে, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে এটা হচ্ছে না। এবং ওইটার একটা কারণ হতে পারে যে ফান্ডিং কম, আরেকটা কারণ হতে পারে যে যখন ব্যাচেলার্সটা করে আমরা ওখানে পিএইচডি মাস্টার্স পার্সু করার জন্য সুন্দর একটা এনভায়রনমেন্ট করতে পারি না, যার ফলে এই ট্যালেন্টেড ছাত্রছাত্রীগুলো অন্য কোথাও চলে যায়। সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে হয়তোবা টিচিং হয়তোবা ভালো না, বা হচ্ছে টপ টিচাররা অনেক সময় থাকছে না। আমি ইউএসএ তেই আমার একটা মানে কি ভিডিও সিরিজ আছে নাদিম ভাই আর তাকিয়ান আপুর সাথে, দুইজনই বুয়েটের টপার ছিল, দুইজনে এখানে এমআইটি তে পিএইচডি করেছে।
দুইজনই ফেরত গিয়েছে শিক্ষকতার জন্য। এরকম অনেক মানুষকে চিনি, কিন্তু তারা ফেরত যেতে পেরেছে কারণ তারা টপার ছিল। রাইট। অনেকেই আছে যারা টপার ছিল না, তারা ফেরত যেতে চায় কিন্তু তারা তো বুয়েটে শিক্ষক হতে পারবে না। তো এরকম এরকম যারা ছাত্রছাত্রী যারা এখানে এসে টপ ইনস্টিটিউশনে রিসার্চ করছে, তাদের মধ্যে অনেকেই গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটির টিচার হয়। এবং যেটা এবং যেটা প্রাইভেট ইউনিভার্সিটিকে অনেক ইমপ্রুভমেন্টস এনে দেয়, কিন্তু একইভাবে তো পাবলিকেও হওয়া উচিত, তাই না? মানে কি সব দিকে ইমপ্রুভমেন্টটা হওয়া উচিত। যারা যারা এখানে টপ জায়গায় রিসার্চ করেছে তারা গিয়ে শিখাতে পারবে কিভাবে ভালো রিসার্চ করবে। যখন তাদের আন্ডারে স্টুডেন্টরা ভালো রিসার্চ করবে, ইউনিভার্সিটির র্যাঙ্কিং বেড়ে যাবে। ইউনিভার্সিটির র্যাঙ্কিং ভালো হলে ওখানে ফান্ডিং বেশি আসবে, ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা আসতে চাবে। এভাবে করে পুরো ইকোসিস্টেমটা বেড়ে যাবে। ফান্ডিং টান্ডিং বেশি আসলে এখান থেকে ভালো কোম্পানি বের হবে। রাইট, মানে কি এরকম অনেক অনেক ক্যাসকেডিং ইফেক্টস আছে। কিন্তু আমাদের উচিত হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো সরানো, ব্যারিয়ার গুলোকে সরানো। তারপর হচ্ছে আরো কয়েকটা হিসাব আছে যে মেন্টরশিপ দেওয়া, যে অনেক এখানে ভালো ভালো ইউনিভার্সিটিতে যারা যারা অন্য ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ধরেন আমি যদি হার্ভার্ডের আন্ডারগ্রেডে পড়ি, হার্ভার্ডে যারা এমবিএ তে চান্স পেয়েছে, যারা পিএইচডি তে চান্স পেয়েছে, যারা এরকম অক্সফোর্ডে রোড স্কলারশিপ পেয়েছে, ওদেরকে মেন্টর হিসাবে রাখা হয়। যে আমি যদি একটা হার্ভার্ড আন্ডারগ্রেড হই, বিজনেস স্কুলে চান্স পেয়েছে এরকম একজনকে মেন্টর হিসাবে রাখা হয়, যাদের সাথে আমি কথা বলে আইডিয়া নিতে পারি। তো আমার কাছে মনে হয় এরকম ইউনিভার্সিটি এরকম ধরনের অনেক প্রোগ্রামও অর্গানাইজ করতে পারে, যেখানে হচ্ছে একটা হয়তো বা ছোট স্টাইপেন্ডের জন্য, অনেকে এমনি সম্মানের জন্যই করবে, যে যারা যারা এরকম ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তারা মেন্টর হিসাবে হয়তোবা প্রতি মাসে এরকম ওয়েবিনার নিবে বা হচ্ছে অফিস আওয়ার্স নিবে, যেখানে যে কোনো মানুষ এসে ঢুকে প্রশ্ন করতে পারবে। তারপর হচ্ছে যারা যারা ওই ইউনিভার্সিটি থেকে বাংলাদেশেরই টপ রিসার্চ ইনস্টিটিউশন বা এমএনসি তে চান্স পেয়েছে হয়তোবা তাদেরকে দিয়ে এরকম অফিস আওয়ার্স করানো হয়। সেই মেন্টরশিপের আমি অনেক সময় অভাব দেখেছি। ছাত্রছাত্রী, বড় ভাই আপুরা অনেক সময় ভালো হয়, যার ফলে এভাবে মেন্টরশিপ হয়ে যায়। আমিও ধরেন এমআইটির যদি পিএইচডি তে প্রতি বছরই অনেকেই আসে, বুয়েট, ডিইউ, এখান থেকে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কিভাবে চান্স পেয়েছেন, তারা বলবে যে আমি গত বছর যে ভাইয়া চান্স পেয়েছে পার্সোনালি আমাকে মেন্টর করেছে। সেটা পার্সোনালি হয়, কিন্তু ওটা ইনস্টিটিউশনাল আকারে করতে পারলে আরো অনেক মানুষের উপকার হবে। এরকম অনেক সলিউশন আছে। এগেন মানে কি, আমি এডুকেটর না, আমি ইউনিভার্সিটি ভাবে চালাইনি, আমি এইভাবে বসে বসে একেবারে ডিফারেন্স গুলো বলে দেওয়া এবং কিভাবে ওটা সলভ করতে পারা, এটা আমার যোগ্যতা নেই একেবারে একসাথে 5 মিনিটে সবকিছু করে দেবো আমি। কিন্তু এরকম অনেক জায়গা আছে ছোটখাটো ইমপ্রুভমেন্টস আনা যায়। যেহেতু ইমপ্রুভমেন্টের সামনে সুযোগ আছে, তো চাইলে তার একটা আইডিয়া নিতে পারেন আসলে যে আসলে কি কি জায়গায় ইমপ্রুভ করা দরকার। এবং অবশেষে মানে কি, এটা বললে অনেকে খুশি হয় না, কিন্তু টিচারদেরকে অ্যাকাউন্টেবল হোল্ড করা উচিত। এখানে প্রত্যেকটা প্রফেসরদেরকে রেটিং করা যায়, প্রত্যেকটা প্রফেসরের রিভিউ হয়, ফিডব্যাক দেওয়া যায় ক্লাস শেষে। হ্যাঁ, খুবই হাই লেভেল প্রফেসর হলে হয়তোবা কোনো কনসিকুয়েন্স হবে না, বাজে রিভিউ থাকলেও প্রফেসর এখানেই থাকবে, কারণ এত হাই লেভেল, এত রিসার্চ করে, ইউনিভার্সিটি অ্যাফোর্ড করতে পারবে না এরকম প্রফেসরকে সরানো। কিন্তু মানে কি, জেনারেলি রিভিউ টিভিউ থাকলে স্টুডেন্টদের একটা থাকে, একটা অটোনমি থাকে, যাচ্ছে আমি এই প্রফেসরের ক্লাস নিব নাকি নিব না। যারা যারা ভালো পড়ায় তারা খুবই শীঘ্রই একটা রেপুটেশন পেয়ে যায়, ওদের ক্লাসে মানুষজন বেশি জন নেয়। সো এখানেও যদি এরকম অটোনমি থাকতো রিভিউ করার এবং নিজের ক্লাস নিজে সিলেক্ট করার, হয়তোবা ইমপ্রুভমেন্টস আসতে পারতো। কেন এটা পাবলিকে নেই, আমার আইডিয়াটা কম। পাবলিকে যতটুকু জানি মানে কি, খুব একটা সুযোগ হয় না নিজস্ব ক্লাস সিলেক্ট করার, ক্লাসগুলো, কোর্সগুলো সিলেক্ট করা যায়। আমি ইলেকটিভ কোর্সগুলো কি নিব, আমার ম্যান্ডেটরি কোর্সগুলো কি থাকবে, তো আমি হয়তো ইলেকটিভ কোর্সগুলো নিজের মতো গুছিয়ে নিলাম। তো এই অপরচুনিটিগুলো দেওয়া হয় না আসলে, এরকম দেওয়া হয় না। সো কতটুকু দেওয়া পসিবল, ইনফ্রাস্ট্রাকচারের অনেক কারণ থাকতে পারে। কারণ যে সবাই ধরেন বুয়েটে সবাই 2-3টা সাবজেক্টে বেশি পড়তে চায়, সো ওইভাবে র্যাঙ্কিং হয়ে যায়, এরকম অনেক কারণ আছে, আমি বুঝতেছি। কিন্তু হয়তোবা ওইটার ভেতরেও আরো অটোনমি দেওয়া যেতে পারতো। সো হ্যাঁ, এগেন মানে কি, এখানে যারা যারা পুরা একেবারে বটম লাইনে হচ্ছে একটা 2টা জিনিস লাগে, মানুষ লাগে যারা ইমপ্রুভমেন্টটা আনতে চায় এবং অথরিটি সাপোর্ট লাগে। সো আমি অনেক মানুষ দেখছি যে হচ্ছে ইমপ্রুভমেন্টস আনতে চায়,
কিন্তু পরে ব্যুরোক্রেসি থেকে অনেক ধরা বাঁধা ইমপ্রুভমেন্ট আনতে পারে নাই। সো দুই দিক থেকে চেঞ্জটা আসলে আরো ইমপ্রুভমেন্ট আনা সম্ভব। দেখি মানে আর কি কি হয়। সেটাই, হোপ হোপ ফর দ্য বেস্ট। নিজের দেশ অবশ্যই ভালো কিছু করুক তারা, এটা আশা করি এখন। আর হচ্ছে আরেক জায়গায় তারা ইমপ্রুভ আনতে পারে, আপনার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তারা কোম্পানি কোলাবোরেশনটা অনেক বেশি বাড়াইতে পারে, যেহেতু বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলোর সাথে কোম্পানি কোলাবোরেশনটা এখন ওইভাবে হয় নাই। তো যদি তারা পারে, যদি করতে পারে এই জিনিসটা খুবই ভালো হবে আর কি, কারণ তারা ইউনিভার্সিটি থাকা অবস্থায় তারা জানতে পারবে যে আমি কোম্পানিতে যে কী করবো, আমার ক্যারিয়ারগুলো কী হবে আর কি। তো এটা যদি আগে থেকে এটা আমি জানতে ইয়েতে দেখেছিলাম, আইবিএ তে ভালোই হয়। ঢাকা আচ্ছা আচ্ছা ইউনিভার্সিটির আইবিএ তে দেখি যে প্রায় এই এমএনসি থেকে যারা মানে আর কি যারা এমএনসি তে কাজ করে তারা রিপ্রেজেন্টেটিভ পাঠায় একটা লেকচার গেস্ট একটা সেশন নেওয়ার জন্য। আবার যখন তারা বিজনেস কম্পিটিশন গুলো করে, প্রত্যেকটা বিজনেস কম্পিটিশন একটা বড় কোম্পানির আন্ডারে হয়, ইউনিলিভারের নিজস্ব বিজনেস কম্পিটিশন আছে, তো তখন এরকম রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলা যায়। তো এরকম আইবিএ তে দেখেছিলাম। এটা অন্য ইউনিভার্সিটিও করতে পারবে, কতটুকু আছে আমি জানি না, কিন্তু আমার ধারণা আরো ভালোভাবে করতে পারবে। ভালোভাবে। আচ্ছা, এখন পাবলিক প্রাইভেট সরিয়ে এখন যদি আমি একটু সিজিপিএর দিকে আসি, আমাদের বাংলাদেশেই মানে অনেক নাম করে ইনফ্লুয়েন্সার আছে যারা হচ্ছে একদম এক কথা একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার। সো ধরেন একটা ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট ইয়ারে পড়ি বা সেকেন্ড ইয়ারে পড়ি, তো তখন যেটা হয়, ধরেন আমার সামনে একটা সেমিনার হচ্ছে, সেমিনারে হয়তো কোনো একটা সিনিয়র বা যাকে আমরা খুবই মানি, মানে যাকে ফলো করি, সে যদি জাস্ট একটা কথা বলে দিয়ে যায় যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, তুমি তোমার হচ্ছে ক্যারিয়ার দিকে ফোকাস করো বা এটা করো সেটা করো। সো এই যে জিনিসটা আমাদের মাইন্ডের ভিতরে যে গেঁথে যায় যে ফার্স্ট ইয়ার থাকতে বা সেকেন্ড ইয়ার থাকতে, যে যেহেতু ভাইয়া বলছে যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, তাহলে হচ্ছে পড়াশোনা ছেড়ে দেয়, সো এরপর আমি যা করার দরকার সেগুলো করি। সো এইটা আপনি আসলে কি মনে করেন যে সিজিপিএ আসলে কতটুকু ম্যাটার আপনার আঙ্গিকে? হ্যাঁ, এটা এটা মানে কি খুব সিম্পলিফাইড একটা কথা যে সিজিপিএ ম্যাটার করে না, ম্যাটার করে আবার করে না। কিভাবে বুঝাচ্ছি, সাধারণত ক্যারিয়ার মানে ব্যাচেলর শেষ করার পরে মানুষজন কয়েকটা ধাপ নেয়, যে আমি হয়তো বা হায়ার স্টাডি করবো, মাস্টার্স পিএইচডি করব, বা আমি একটা ভালো চাকরিতে ঢুকবো, এরকম কয়েকটা ধাপ নেয়। সো প্রত্যেকটার জন্য রিকোয়ারমেন্টস থাকে। মাস্টার্স পিএইচডি তে আপনার সাথে তো কথা হলোই, কিন্তু সাধারণত প্রোগ্রাম গুলো দেখে যে যেহেতু মাস্টার্স পিএইচডি আরেকটা একাডেমিক প্রোগ্রাম, আপনার প্রিভিয়াস একাডেমিক রেকর্ড কি, যেহেতু পিএইচডি স্পেশালি একটা রিসার্চ প্রোগ্রামও, আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স কি, এবং অবশেষে মানুষজন রেকমেন্ডেশন লেটার, যাদের সাথে আপনি আগে রিসার্চ করেছেন তারা আপনার সম্পর্কে কি বলবে। আমি যদি ক্যাটাগরি গুলোকে ভাগ করি, যাচ্ছে আমার একাডেমিক ইয়ে দেখবে, আমার রিসার্চ এক্সপেরিয়েন্স দেখবে, আমার রেকমেন্ডেশন লেটার দেখবে পিএইচডি মাস্টারের জন্য, তখন খুবই সহজে বোঝা যায় যে পিএইচডি ভালোই মানে কি জিপিএ ভালোই ম্যাটার করে। কেন? আমার যদি ব্যাচেলার্সে ভালো জিপিএ থাকে, পিএইচডি প্রোগ্রাম একটা কনফিডেন্স নিয়ে ধরে নিতে পারবে আপনি পিএইচডি তে গিয়েও ভালো জিপিএ থাকবে বা আপনার একাডেমিক ইয়ে থাকবে। তারা যদি রেকমেন্ডেশন লেটার চায়, তখন খুবই বড় পসিবিলিটি আপনার ইউনিভার্সিটিতে আপনি যখন রিসার্চ করবে, প্রফেসর তাদেরকেই ভালো সুযোগ দিবে যাদের জিপিএ ভালো, তো তাদেরকেই ভালো রেকমেন্ডেশন লেটার লিখে দিবে। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স তাদের সাথে নাও থাকে, আপনি যদি জাস্ট তাদের কোর্সে ভালো করেন, তখনও রেকমেন্ডেশন লেটার অনেকে লিখে যাচ্ছে আমার কোর্সে ছাত্রছাত্রীটা ছিল 4.0 পেয়েছে, ভালো স্টুডেন্ট। এই গেল দুইটা। এবং অবশ্যই দেখে তারা রিসার্চ বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখন এখানে একটা খেলা আছে যে আমার রিসার্চ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি এক্সট্রাঅর্ডিনারি হয়, আমার কিন্তু জিপিএ কম থাকলে আমি পার পেয়ে যাব। এখন রিসার্চ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভালোভাবে পেতে খুবই বড় চান্স আপনার জিপিএ একটা আপনাকে অ্যাডভান্টেজ দিবে। একটা ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স পেয়ে আপনাকে একটা ভালো জিপিএ অ্যাডভান্টেজ দিবে। ধরলাম আপনি নেটওয়ার্কিং করে আপনার স্কিলস দেখে জিপিএ খারাপ হওয়া সত্ত্বেও ওটা পেয়ে গেলেন, তখন আপনি পার পেয়ে যাবেন। এবং যারা এভাবে পার পেয়ে যায় তারাই এসে বলে যে জিপিএ ম্যাটার করে না। তারা কিন্তু মিথ্যা বলে নাই, কিন্তু আপনি দেখতেছেন যে কিভাবে জিনিসটা হয়। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কথাটা আমি শুনেছিলাম ওটা হচ্ছে জিপিএ ম্যাটার তখন করে না যখন আপনি ভালোভাবে দেখাতে পারতেন যে আপনি যে জিপিএটা আপনার যে খারাপ, মানে কি আপনি ওখানে টাইম দেন নাই, ওই টাইমটা আপনি কোথায় দিয়েছেন, রাইট? সো আপনার যদি জিপিএ খারাপ হয়, আপনি টাইমটা দেন, সব টাইম দেন আপনি আড্ডাবাজি করছেন বা হচ্ছে কাজের কাজ কিছু করেন নাই, সব টাইম ওখানে দিচ্ছেন, তখন আপনার এইদিকেও গেল ওইদিকেও গেল, কোথাও চান্সেস হবে না। এখন ধরে নিই, আচ্ছা এটা হচ্ছে একটা আউটকাম মাস্টার্স পিএইচডি, আরেকটা আউটকাম হচ্ছে চাকরি পাওয়া। চাকরিতেও জিপিএ কিভাবে ইউজ করা হয়, যাচ্ছে এ কাজের কাজ সময় মতো করতে পারে, ওয়ার্ক এথিক আছে, ডিসিপ্লিন আছে, জিপিএ যদি ভালো হয়, তারা ইউজুয়ালি ওগুলা খুব তাড়াতাড়ি বুঝে নেয় যে জিপিএ ভালো মানে হচ্ছে এগুলো।
আরো ভাবেও তো চাকরি পাওয়া যায়। একটা হচ্ছে আপনার মামা চাচা আছে, ওটা একটু হতে পারে, ওটা ওটা বেশিরভাগ মানুষের থাকে না, কিন্তু আপনার থাকতে পারে। তখন হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ জিপিএ ম্যাটার করে না ভাই, আপনার জন্য ম্যাটার করে না, কিন্তু অন্য যে অনেকের হতে জন্য পারে। ম্যাটার করে। আরেকটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং খুবই ভালো, আপনি হয়তো বা বড় ভাই আপুদের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছিলেন, একসাথে ইভেন্ট নামিয়েছেন, তারা জানে যে আচ্ছা ওর জিপিএ খারাপ হতে পারে কিন্তু ওর ওয়ার্ক এথিক অনেক ভালো, ওর সাথে আমি কাজ করেছি, তারা আপনার জন্য ভাউচ করতে পারে। আরেকটা হতে পারে আপনার স্কিলস আছে, যে তার জিপিএ খারাপ কিন্তু সে অসাধারণ প্রোগ্রামিং পারে, সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য আমি তাকে ইয়ে করতে পারি। সব জায়গায় কিন্তু দেখতেছেন যে জিপিএ যখনই খারাপ হয় তারা ধরেই নিবে আপনার ওয়ার্ক এথিক নাই, আপনার ডিসিপ্লিন নাই, তখন আপনার বাকি জায়গায় কাভার আপ করা লাগবে। আচ্ছা আমার এই প্রমাণটা নাই, বাকি জায়গায় প্রমাণ আছে যে আমার ওয়ার্ক এথিক আছে, আমার ডিসিপ্লিন আছে, সো বাকি প্রমাণটা আনা হচ্ছে গুরুত্বপূর্ণ। দুনিয়া অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, সো চান্সেস আর আপনি যখন এরকম টপ জবে অ্যাপ্লাই করবেন, বাকিদের ওই প্রমাণটা থাকবে, তাদের স্কিলস থাকবে, তাদের নেটওয়ার্কিং থাকবে এবং জিপিও ভালো থাকবে। যত নিচে নামতে থাকবেন প্রেস্টিজের দিক থেকে বা কম্পিটিটিভনেসে, তখন একটা বা আরেকটা থাকলে হয়ে যায়, এবং অবশেষে যে কোনো একটা মানে চাকরি যদি, যেমন পিএইচডির মূল উদ্দেশ্য হচ্ছে রিসার্চ, আপনার যদি এক্সট্রাঅর্ডিনারি রিসার্চ থাকে জিপিও এরকম লাগবে না। একইভাবে ওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে স্কিলস, আপনার যদি অসাধারণ কোডিং স্কিলস থাকে, অসাধারণ ডিজাইন পোর্টফোলিও থাকে, ভিডিও এডিটিং পোর্টফোলিও থাকে, ওরকম চাকরি পাওয়ার জন্য জিপিএ একেবারে না থাকলে আপনি পার পেয়ে যাবেন। কিন্তু অল থিংস হেল্ড ইকুয়াল, ইকোনমিক্সে বলে সেটারাস পারিবাস, আপনার যদি একই স্কিল থাকে, অন্য কারো একই স্কিল থাকে, যার জিপিএ বেশি ওই খুবই বড় চান্সেস ও ইয়েটা পাবে। সো জিপিএ ম্যাটার করে আবার করে না। এবং আরেকটা জিপিএ একটা পয়েন্টে গিয়ে ম্যাটার একেবারেই করে না, ওটা হচ্ছে যখন মানে পিএইচডি তে ঢুকে গেছেন তখন নেক্সট অপরচুনিটিটা পাওয়ার জন্য ওরকম জিপিএ ম্যাটার করবে না। পিএইচডি প্রোগ্রামের ভেতরেও জিপিএ ওরকম ম্যাটার করবে না। যারা যারা আমি চিনি টপ পিএইচডি তে পড়তেছে, তারা ক্লাসে মানে কি ওরকম অ্যাটেনশনই দেয় না, জাস্ট যাওয়ার জন্য যায়, তাদের ম্যাটার করে হচ্ছে রিসার্চ। একইভাবে প্রথম জব এক্সপিরিয়েন্স হচ্ছে, প্রথম জবে ঢোকাটা দরকার, এর পরবর্তী জবগুলো হচ্ছে জব এক্সপিরিয়েন্স দিয়ে দিয়ে আসলে হচ্ছে পরের যে আপনি আগের জবে কি করছেন, তখন জিপিআর ম্যাটার করে না। সো জিপিআর ওই ইউটিলিটিটা হচ্ছে প্রথম এক্সপেরিয়েন্সটার জন্য। ক্যারিয়ারে 2-3 বছর হয়ে গেলে জিপিএটা একেবারেই ম্যাটার করা থামিয়ে দেয় আমার দেখা মতে। কারণ আমি যখন এই ধরেন স্কেলিয়াতে চাকরি পেলাম, তারা আমার অবশ্যই মানে আর কি হার্ভার্ড ইউনিভার্সিটির দিকে দেখছে, আমার আশেপাশের টিমে সবাই স্ট্যানফোর্ড, হার্ভার্ড এরকম সবাই, কিন্তু আমি ডাউট যে তারা আমার জিপিএর দিকে দেখছে। তারা জাস্ট দেখছে আমি আগে আইবিএম কি করছি, আমি অন্য জায়গায় কি করছি। সো একটা পয়েন্টে কি একেবারে ম্যাটার করে, কিন্তু প্রথম অপরচুনিটির জন্য ভালোই ম্যাটার করে, যদিও খারাপ হলে অন্যভাবে ইমপ্রুভ করা যায়, ব্যাকআপ দিয়ে ওটাকে পুষিয়ে নেওয়া যায় আসলে আর কি। বাট তারপরও আমি আপনার কাছ থেকে মানে আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে ধরেন অ্যাজ এ স্টাডি অ্যাব্রোড বা স্কলারশিপ ম্যানেজ করতে এই যে সিজিপিএ এটা আসলে কতটুকুন বড় ভূমিকা পালন করে। আপনি যদিও হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরাইজ করে আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে যদি ভাই তোমার সিজিপিএ কম থাকে, বাট তোমার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, প্লাস হচ্ছে তোমার যদি নেটওয়ার্কিং ভালো থাকে, বা তোমার যদি প্রজেক্টস থাকে, স্কিলস থাকে, সব কিছুই ম্যাটার করে, সব কিছু কম্বাইন করে তোমার যদি ভালো প্রোফাইল হয়, সেক্ষেত্রে হয়তো বা তোমার সিজিপিএ একটু কম থাকলেও তুমি হয়তো বা চাকরির ক্ষেত্রে খুব ভালোভাবে তুমি এটা পার পেয়ে যাবা। বাট ইন কেস অফ স্টাডিং অ্যাব্রোড অ্যান্ড স্কলারশিপ, সেক্ষেত্রে হয়তো বা প্রফেসর হয়তো বা তাকেই ফান্ডিং দিবে যার হয়তো বা প্রোফাইলটা ভালো, যার হয়তো বা সিজিপিএটা ভালো। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই স্টাডি অ্যাব্রোড অ্যান্ড স্কলারশিপের জন্য এই সিজিপিএটা কতটা ম্যাটার করে। আমার একেবারে সিম্পল অপিনিয়ন হচ্ছে ভাই, জিপিএ যদি ভালো থাকে জীবনটা একটু সহজ হয়ে যাবে স্টাডি অ্যাব্রডের জন্য, সব জায়গায় সুযোগ বেশি দেওয়া হবে। প্রফেসরের সাথে যে রিসার্চ করবেন প্রোফাইলটা বানানোর জন্য, প্রফেসর আপনাকে সুযোগ বেশি দিবে যদি জিপিএ ভালো থাকে। মানে কি যদি আপনি ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেখাতে চান, টপ কোম্পানি সুযোগ একটু বেশি দিবে যদি জিপিএ ভালো থাকে। সব জায়গায় ডিসক্রিমিনেশনের শিকার হবেন যদি জিপিওটা খুব খারাপ থাকে। প্রথম ওই প্রোফাইলটা বানাতেই অনেক কষ্ট হয়ে যাবে। সো যদি আপনার খুবই বড় লেজার ফোকাস থাকে, যা না আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, আমি আমার ফ্রি টাইমে শুধু কোডিং করব, আমি লিড কোড করব, আমি সফটওয়্যার বানাবো, আমি অ্যাপ বানাবো, ওরকম যদি লেজার ফোকাস থাকে তাহলে ওইটা করেন, ওইটা বেশি আপনাকে বেনিফিট এনে দেবে। যারা পাগলের মতো স্কিল ডেভেলপ করে তারা লং টার্মে ওখান থেকে প্রচুর বেনিফিট পাবে, এগিয়ে যাবে। কিন্তু যদি এরকম আপনার লেজার ফোকাস না থাকে, জাস্ট জীবনটা সহজ করার জন্য জিপিএ তে ফোকাস করা উচিত। এবং এটার কারণ হচ্ছে বাংলাদেশি ইউনিভার্সিটি গুলো, বাংলাদেশে একটা র্যাঙ্কিং থাকে, বাংলাদেশে অনেক লাফালাফি হয় যে আচ্ছা আমি এই পাবলিকে পড়েছি বা আমি এখানে পড়েছি, আমি তোমার থেকে বেটার, এরকম অনেক লাফালাফি করে। যেই বিদেশে টপ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা শুরু করবে তাদের কাছে সব বাংলা ইউনিভার্সিটি মোটামুটি খারাপ।
খারাপ তারাই মোটামুটি খারাপ। তারা দেখবে গ্লোবাল র্যাঙ্কিং কিউএস র্যাঙ্কিং এ কতটা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে যে ওই স্পেসিফিক প্রফেসরের আন্ডারে হয়তো একটা বুয়েটের টিচার ছিল, বুয়েটের স্টুডেন্ট ছিল, বা ঢাকা ইউনিভার্সিটি, ওই স্পেসিফিক প্রফেসরে একটু বায়াস থাকতে পারে, যে আমার ডিপার্টমেন্টে আমি আগে বুয়েট থেকে নিচ্ছি বা ডিইউ থেকে নিচ্ছি, এখান থেকে ভালো স্টুডেন্ট হয়। বাট এটা হওয়ার চান্সও কম হয়ে যায়, এটা হওয়ার চান্স খুব বেশ কম। লাকিলি যদি থাকে তাহলে আসবে। হ্যাঁ, তারা তো দেখবেই, মানে কি, তারা যদি জানেই না যে ইউনিভার্সিটি ভালো নাকি খারাপ, তারা আপনার একাডেমিক ইয়ে করার জন্য জাস্ট কুইকলি দেখবে আপনার জিপিএটা কিরকম ছিল, খুব কুইকলি বোঝার জন্য আপনার একাডেমিক ক্যাপাসিটি একটা মেজারমেন্ট আসলে ওরা ধরে নেয় তখন, যে ভাই ধরে নেয় যে আচ্ছা ক্লাসে আসতে পারে, লেকচার ফলো করতে পারে, হাবি যাবে, এরকম তারা একটা কুইক অ্যাসেসমেন্ট নিয়ে নিবে জিপিএটা। এবং আরেকটা জিনিস দেখতে পারে যে আচ্ছা জিপিএ খারাপ হলেও আপনার র্যাঙ্কিং কিরকম ছিল। এটা হতে পারে সবারই ক্লাসে জিপিএ খারাপ, কিন্তু আপনি তাও র্যাঙ্কে টপ 1 2 3 এরকম ছিলেন, ওগুলো নিয়ে তারা কুইক একটা আইডিয়া পেয়ে যায়। তো এখানে কিন্তু জিপিএ একটা, মানে কি, এই প্রত্যেকটা পজিশন, মানে আপনি বললেন আপনার স্কলারশিপ প্রায় 50 লাখের কাছাকাছি, এই পিএইচডির খরচ একটা স্টুডেন্টের 5 থেকে 7 বছরের ধর 5 থেকে 6 কোটি টাকা একটা স্টুডেন্টের পিছনে, সেগুলো প্রচুর কম্পিটিটিভ। এখানে যদি আপনি একটা সুযোগ পান, একটা অ্যাডভান্টেজ নেওয়ার, আপনি এখন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি অ্যাডভান্টেজটা কেন সরাই ফেলতেছেন? জিপিএ এর পিছনে ফোকাস দেন। যদি 3-4 বছর হয়ে গেছে জিপিএ খারাপ, এখন বাড়ানোর সুযোগ নাই, তখন আপনি অন্য জিনিসে ফোকাস করা শুরু করেন, স্কিল বা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ইউনিভার্সিটির শুরুতে আপনি কেন এই রেসে পিছায় যেতে চান খালি খালি? সো বিশাল অ্যাডভান্টেজ এনে দেয়, কিন্তু ওই অ্যাডভান্টেজ ছাড়াও চান্স পাওয়া সম্ভব। আমার দেখা মতে পিএইচডি তে যারা যারা টপ জায়গায় পায়, ওদের ওভারওয়েলমিং মেজরিটি ভালো সিজিপিএ ছিল, ওভারওয়েলমিং। কয়েকজন পাবে যাদের রিসার্চ এতই ভালো, যারা ওই সময় সিজিপিএ ডাজন্ট ম্যাটার আসলে ওই সব ক্ষেত্রে, ওদের বাদ ওরাই এইসব ভিডিওতে আসবে, ওরাই বলবে সিজিপিএ ম্যাটার করে না। হ্যাঁ, ওরকম লেভেলের এক্সট্রাঅর্ডিনারি হলে আসলেই ম্যাটার করে না, কিন্তু বেশিরভাগ সময় অ্যাডভান্টেজ। বাট তার জন্য এটা ম্যাটার করে না ডাজন্ট মিন যে সবার জন্য ম্যাটার করবে না। হ্যাঁ, বাট সবার জন্য যদি আমরা অ্যাপ্লিকেবল হিসেবে চিন্তা করি যে ভাই কেন রিস্ক নিব, আমরা একটা স্কেল আমরা ধরি যে ভাই কতকে আপনি স্কেল ধরবেন, যে ভাই তুমি অ্যাটলিস্ট এর মধ্যে থাকো বা এর নিচে নাইমো না, এটাকে আপনি কত ধরবেন আসলে? হ্যাঁ, এটা আর কি খুব ফাইন একটা ব্যালেন্স। এটা আমি অনেকেই দেখছি যারা হচ্ছে ধরেন, এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, যে হয়তোবা টপ 5 10 3.9 এর উপর থাকে, বাকি বা টপ 5 3.9 এর উপর থাকে, 15 থেকে 5 ওই র্যাঙ্কিং থাকে 3.8 থেকে 9, বাকিরা হয়তো নিচে। ধরেন এরকম একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের অবস্থা, অনেক মানুষকে দেখছি যে ওই টপ 5 এ ঢুকতে আরো অনেক এক্সট্রা খাটনি লাগে। ওই যে পারেটো প্রিন্সিপাল আছে না, যে 80% রেজাল্ট 20% এফোর্ট থেকে আসে, শেষের 20% 80% এক্সট্রা এফোর্ট লাগে। তো অনেক মানুষকে দেখছি যারা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ধরে রাখছে ওই 20% এফোর্ট দিয়ে, যে 3.78 এর দিকে আছে, বাকিটুক হওয়ার জন্য যে এক্সট্রা অনেক ঘন্টা লাগে ওই টপ 5 এ ঢোকার জন্য, ওইটা তারা দিচ্ছে ইন্টার্নশিপে, ওইটা তারা দিচ্ছে স্কিল ডেভেলপমেন্টে। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। এটা আমার পার্সোনালি ইয়াতে ছিল, আমার হার্ভার্ডে আমার এটা স্ট্র্যাটেজি ছিল, যে আমার সিজিপি আমি রাখবো 3.8 এবং 9 এর মাঝখানে, যেটা হচ্ছে টপ 5% না, কিন্তু ওইটার ঠিক পরে। এরপরে হচ্ছে 3.9 এর উপর রাখার জন্য অনেক খাটনি লাগবে। যারা পিএইচডি তে ঢুকতে চায় বা যারা হচ্ছে মেডিকেল স্কুলে যেতে চায়, তাদের জন্য এটা মেক সেন্স করে, কারণ ওইটা টপ একটা ইন্ডিকেটর হয়ে যায়। কিন্তু আমি ঢুকতে চেয়েছিলাম টেক ওয়ার্ল্ডে, আমি ঢুকতে চেয়েছিলাম বিজনেস ওয়ার্ল্ডে, আপনার ফোকাস আগে থেকেই ছিল, রাইট? যে তখন আমি বাকিটুকু পুরো স্কিল ডেভেলপমেন্টে দিয়েছিলাম। এটা পার্সোনাল স্ট্র্যাটেজির উপর। আমি যদি ঢুকতে চাই, ধরেন আমি ইউনিলিভারে যাব বা কিছু একটা, আমার হয়তো বা ওই 3.5 মানে 3.5 এর উপরে হলে পার পেয়ে যাবো। হ্যাঁ, হয়তো বা পাবলিকে হলে এরকম, বা প্রাইভেটে হলে হয়তো আরেকটু বেশি লাগবে, যাতে আমি স্ট্যান্ড আউট করতে পারি, যে 3.78 এ। বাকিটুক ফোকাস আমার যাওয়া উচিত নেটওয়ার্কিং, বিজনেস কম্পিটিশন করা, স্কিল ডেভেলপমেন্ট, এক্সেল শিখলাম, পাওয়ার পয়েন্ট শিখলাম, ওইসবে। কিন্তু আমার যদি ফোকাস থাকে পিএইচডি, আমার ফুল এফোর্ট যাওয়া উচিত সিজিপিএ হাই রাখা, এবং সিজিপিএ হাইটা ব্যবহার করে প্রফেসরদের সাথে নেটওয়ার্কিং করা। এটা হচ্ছে আমার ফুল ফোকাস থাকা উচিত। সো এটা একটু নিজস্ব ডিসিশনটা নেওয়া লাগে। আমি হয়তো বা নিজের মার্কেটিং ফার্ম খুলতে চাই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি আমার কোডিং ফার্ম খুলতে চাই, আমি হয়তো প্রোগ্রামার হতে চাই, যেখানে আমি নিজেই বস, আমার সিজিপি আমি নিজে কিভাবে চেক করব? হ্যাঁ, তখন যায় আসে না, তখন ফুল ফোকাস যাওয়া উচিত স্কিল ডেভেলপমেন্টে। কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক মানুষই মাস্টার্স ইভেন্চুয়ালি করতে চায়,
সে একটা লেভেলে রাখা উচিত, মানে 3.57 এর উপরে। ওটার নিচে হয়ে গেছে বুঝলাম, কোনো কারণে প্রথম বছর বেশি চিল করে ফেলছেন, বেশি ট্রিপ দিয়ে ফেলছেন বুঝলাম, তখন তাহলে স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করেন ফাটায়, আর সিজিপিএ যাতে নামতে না দেন বা চেষ্টা করেন। অনেক মানুষকে দেখছি ফার্স্ট ইয়ারে সিজিপিএ 3 এর নিচে চলে গেছিল, বাকি 3 ইয়ারে 3.34 ওইদিকে নিয়ে গেছে। ওটা করতে পারে। কারণ অনেক জায়গায় বাংলাদেশেও ইভেন অনেক চাকরির সেক্টর আছে যেখানে তারা একটা স্কেল বলে দিয়েছে যে ভাই তুমি যদি 3 পয়েন্টের নিচে থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সো খালি রিস্ক নিয়ে কেন নিব আমরা, যেহেতু আমার হাতে এখন অপরচুনিটি আছে, মানে আমার নিজের হাতেই জিনিসটা, একটু পড়াশোনা করলেই ভাই 3 পয়েন্ট উপর ওঠানো যায়, এটা কোনো ম্যাটার না তাদের জন্য। যারা ওই হয়তো বা যারা চিন্তা করতে সরকারি চাকরি করবো বা এটা করবো এটা করবো, তো যারা এইসব ক্ষেত্রে যারা চিন্তা করতেছে তাদের জন্য আসলে একটু পড়াশোনা করলে 3 উপর ওঠানো যায়। তো খালি ক্যান রিস্ক নিবো, যেটা আপনি বললেন আর কি। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে হ্যাভিং এ গুড স্কলারশিপ ক্যান চেঞ্জ ইউর লাইফ। এটা হচ্ছে আমি বিশ্বাস করি আর কি, যেহেতু আপনি যেটা বললেন যে প্রায় 5-7 কোটি টাকার মতো একটা বিষয়, বা আমাদের যদি ইরাসমাসের কথা বলি এটাও প্রায় কোটি টাকার স্কলারশিপ। যারা স্কলারশিপ ধরেন যে আপনি বাংলাদেশে বসে একটা বিজনেস করে বা চাকরি করে আপনি কত বছরে ওই টাকাটা আপনি জমাইতে পারতেন, বাট আপনার পেছনে সরকার ওই টাকাটা হচ্ছে খরচ করতেছে কি দেখে? আপনার মেধা দেখে, আপনার যোগ্যতা দেখে। তো আপনার যদি এই 4 বছর থাকাকালীন অবস্থায় যদি আপনি ওরকম যোগ্যতা অর্জন করে ফেলতে পারেন যে আপনার পেছনে সরকার কোটি টাকা খরচ করবে, তাহলে কেন না মানে আমি নিজের যোগ্যতা কেন বানাবো না আর কি। সো এটাই। তো আপনার কাছ থেকে আমার একটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে অ্যাজ এ পার্সোনাল হিসাবে, যেরকম আমি নিজেও আমার সিজিপি ভালো ছিল বিধায় আমি অনেক জায়গায় বেনিফিটেড হয়েছে। যেরকম আমাকে কিছু ইন্টারভিউতে আমি অনেক জায়গায় পার পেয়ে গেছি, যেরকম আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি যে কমিটেড, তুমি যে আমার এখানে জব করবা, তুমি তার 5টা এক্সাম্পল দাও। আমি বলছি যে দেখেন, আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি থাকা অবস্থায় কী করা দরকার ছিল, আমার পড়াশোনা করা দরকার ছিল, আমি পড়াশোনা কমিটেড ছিলাম, আমি আমার সিজিপি এত। সো এরপর ওনাকে আর 5টা এক্সাম্পল দেখাইতে হয় নাই, উনি একটা এক্সাম্পলে খুশি হয়ে গেছেন আর কি। এরকম এখন আমি আপনার কাছে জানতে চাই যে আপনি এরকম কিছু এক্সাম্পল আমাদেরকে যদি দেন যে আপনি পার্সোনালি আপনার সিজিপি ভালো থাকা অবস্থায় আপনি কী কী বেনিফিট পাইছিলেন আর কি। মানে একেবারে হার্ভার্ডে আন্ডারগ্রেডে চান্স পাওয়ার জন্য তারা ক্লাস 9 থেকে 12 এর দেখে, গ্রেড দেখে। তো তখন মানে হার্ভার্ডের মতো ইউনিভার্সিটিতে, যেহেতু এটা একাডেমিক ইনস্টিটিউশন, তারা মানে কি আপনার ক্লাস 9 থেকে 12 বা বোর্ড এক্সামের রেজাল্ট, এ লেভেল ও লেভেল যাই নেন না কেন, ওইটার রেজাল্টের দিকে তাকায়। এবং আমার আশেপাশে মানে কি হার্ভার্ডের যদি অ্যাভারেজ এসএটি স্কোরের দিকেও তাকান, ওই অ্যাভারেজ যে স্কোর ওইটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ 1%। তো মানে কি তারা মাশাআল্লাহ গ্রেডস একটা লেভেলের নিচে হলে তারা আপনার অ্যাপ্লিকেশন হয়তো সাথে সাথে ফেলাই দিবেন, আনলেস আপনি অনেক বড় লেগেসি থেকে আসেন। আপনার বাবা ছিল হচ্ছে ধরেন জর্জ ডব্লিউ বুশ, হ্যাঁ, মানে জর্জ ডব্লিউ বুশ যখন অ্যাপ্লাই করছে তার বাবা ছিল ইয়েলে পড়ছে, সে ইয়েলে যাবে, মানে একটা লেগেসি। আপনার বাবা ছিল ওবামা বা কিছু একটা, ও হার্ভার্ড ল স্কুলে পড়ছে, আপনি তো এখানেই যাবেন। হ্যাঁ, আপনার বাবা ছিল কেনেডি বা রুজভেল্ট, হ্যাঁ, ওরকম লেভেলে হইলে আপনার জিপিএ খারাপ হোক কি হোক যায় আপনার মানে কি আপনাকে ইউনিভার্সিটিতে আনলে এটা ইউনিভার্সিটির নাম বড় হবে। বেশিরভাগ মানুষ ওই ইয়েতে পড়ে না, কাতারে পড়ে না। তো তখন আমার যে ক্লাস 9 থেকে 12 এর ইন্টারনাল এক্সামের রেজাল্ট অনেক ভালো ছিল, এসএসসি এইচএসসি রেজাল্ট অনেক ভালো ছিল, ওটা আমাকে বিশাল অ্যাডভান্টেজ দিছে। এবং বিশাল অ্যাডভান্টেজ দিয়েছে এটা আমি বুঝতে পেরেছি কারণ হার্ভার্ডে ঢোকার পর আপনার অ্যাপ্লিকেশনে অ্যাডমিশন অফিসাররা কি কি কমেন্টস লিখেছে ওটা দেখা যায়, আপনি ফিডব্যাক দেখা যায়, আপনার ফাইলটা দেখা যায়। আপনাকে 30 মিনিটের জন্য একটা রুমে ফাইল দিবে, আপনি ছবি টবি কিছু নিতে পারবেন না, জাস্ট ফাইলটা দেখতে পারবেন। ওখানে আমি দেখছি যে তারা কমেন্ট করছে যে আচ্ছা ছেলের একাডেমিক পোটেনশিয়াল অনেক ভালো, সেখানে মোটামুটি অনার্স নিয়ে গ্রাজুয়েট করবে, সো দিস ইজ গুড, একটা টিক মেরে দিছে। হার্ভার্ড যেহেতু অনেক কম্পিটিটিভ, হার্ভার্ড এমআইটি, খারাপ রেজাল্টে আপনি বাদ পড়বেন, ভালো রেজাল্ট হচ্ছে একটা বেয়ার মিনিমাম টাইপে, এরপরে তারা বাকি কিছু দেখে, এটা ইলিমিনেটিভ একটা ফ্যাক্টর হিসেবে ব্যবহার করে। তো তারা আচ্ছা ওর ক্যাপাসিটি আছে একাডেমিক, বাকি প্রোফাইল দেখি। সো এখানে একটা বিশাল অ্যাডভান্টেজ দিয়েছে। বিভিন্ন মাস্টার্স, ফেলোশিপ, পিএইচডি তে ইউনিভার্সিটিতে আসার পরে অ্যাপ্লাই করার সময় টিচারদের রেকমেন্ডেশন লেটার লাগে। এখন ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে অত রিসার্চ অপরচুনিটি কম্পারেটিভলি একটু কম পাওয়া যায় যারা থার্ড ফোর্থ ইয়ারে পাবে ওদের তুলনায়, কারণ আপনি এখন অ্যাডভান্স কোর্সগুলো নেন নাই, ইন্টারমিডিয়েট কোর্সগুলো নেন নাই। সো তখন প্রথম রিসার্চ অপরচুনিটিটা, প্রথম ফেলোশিপ পাওয়ার সময় তারা দেখে আপনি ওই প্রফেসরের কোর্সে কি পেয়েছেন, কত গ্রেড পেয়েছেন। সো প্রফেসরের কোর্সে যদি এ থাকে বা এ মাইনাস থাকলে আপনি ক্লাসে অনেক ইন্টারাকশন করেছেন, প্রফেসরকে ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, প্রফেসরের যে ইয়েগুলো থাকে অফিস আওয়ার গুলো থাকে ওখানে আপনি অ্যাটেন্ড করেছেন, মানে কি ওর সাথে ভালো সম্পর্ক স্থাপন করেছেন, তখন একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়।
সো যেসব ক্লাসে আমি এ পেয়েছি ওই সব ক্লাসে আমি আইদার টিচিং অপরচুনিটি পেয়েছি, যে টিচিং অপরচুনিটি পেলে আপনি প্রফেসরের কাছে হতে পারবেন, প্রফেসরের কাছে হলে ওদের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিতে পারবেন, এবং যে কোনো মাস্টার্স ফেলোশিপ ইয়েতে রেকমেন্ডেশন লেটার খুব ভালো একটা ওয়েট দেয়। সো ওইভাবে অ্যাডভান্টেজ পেয়েছি। টেক ওয়ার্ল্ডে ওইভাবে ডিফারেন্স কখনো মেক করে নাই, মানে টেক ওয়ার্ল্ডে তারা দেখে হ্যাঁ তারা মানে টপ কোম্পানি, তারা দেখে আচ্ছা হার্ভার্ড টার্ভার্ড থেকে আসছে মানে ভালো ছাত্র, জিপিএ এর দিকে তাকায় না। 3.3 যার বা 3 যার, হার্ভার্ডে 3.3 অনেক কম, মানে এটা অনেক ইউনিভার্সিটির উপরে হার্ভার্ডে মানে বেশিরভাগ মানুষ বেশি ভালো গ্রেড পায়, এখানে এভারেজই মনে হয় 3.7 এর কাছাকাছি। আচ্ছা, মানে সবাই এখানে টপ হিসেবে ঢোকে, সবাই টপ হয়ে বের হয় আর কি। হ্যাঁ অনেকটা এরকমই। আর গ্রেডিং ও মানে কি সবাই ভালো ওয়ার্ক করে, গ্রেডিং ও একটু জেনারেস ভাবে দেয়, কারণ অনেক স্টুডেন্টদের অনেক বড় ইগো, আমি খারাপ গ্রেড পাবো মানে কি ঝগড়াঝাটি শুরু করে দেয়। যাই হোক, তো এখানে 3.3 অনেক কম। অ্যামাজন বা মাইক্রোসফট এরকম কোম্পানি বা হচ্ছে বিজনেসের দিকে ম্যাকিনজি, বস্টন কনসাল্টিং গ্রুপ, ওখানে যে আমি অ্যাপ্লাই করতেছি ওই টেক গুলাতে, স্পেশালি টেক কোম্পানি গুলাতে, তারা দেখছে যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এরকম ডিগ্রি আছে নাকি, ওই 3.3 ও ইন্টারভিউ পাইছে, 3.8 ও ইন্টারভিউ পাইছে, ওরকম ডিফারেন্স মেক করে নাই। তারা জাস্ট দেখেছে যে আচ্ছা কোডিং পারে নাকি, প্রজেক্টস ভালো আছে নাকি, বাকিটুকু হচ্ছে ইন্টারভিউতে। ইন্টারভিউ 6-7 রাউন্ডের ইন্টারভিউ হয়, বাকিটুকু তারা ওখানে যাচাই করে নেয়। যারা যারা মেডিকেল স্কুল বা ল স্কুলে অ্যাপ্লাই করছে ওদের জিপিএ অনেক ভালো ম্যাটার করছে। হার্ভার্ড মেডিকেল স্কুলে আমি এভারেজ জিপিএ হচ্ছে 3.9 এর, খুবই টাফ। হার্ভার্ড ল স্কুলে হচ্ছে 3. হ্যাঁ, তো যারা যারা ওইসব জায়গায় অ্যাপ্লাই করছে তাদের জন্য জিপিএ ম্যাটার করে। টপ বিজনেস কোম্পানি গুলায় 3.67 এর দিকে হলেই হয় আমার দেখা মতে। হার্ভার্ড বিজনেস স্কুলে অ্যাপ্লাই করতে গেলে 3.67 এর মধ্যে দিকে হয়। পিএইচডি তে সাধারণত জিপিএ হাই থাকে, কিন্তু তারা বেশি ফোকাস করে হচ্ছে রিসার্চের উপর। মেডিকেল স্কুল এবং ল স্কুলে জিপিএ সাধারণত প্রচুর হাই হয়, কারণ ওটা খুব খুব একাডেমিক ফিল্ড, প্রচুর পড়াশোনা করা লাগে, তারা জিপিএ হাই খুঁজে। সেরকম মানে ভাগ হয়ে যায়। আমার টেক ওয়ার্ল্ডে জিপিএ ওরকম অ্যাডভান্টেজ দেয় নাই, কিন্তু বাকি অনেক জায়গায় আপনি বেনিফিটেড হয়েছেন। তো আমরা মোটামুটি অনেকক্ষণ ধরে আলোচনা করেছি, তবে একটা লাস্ট কোয়েশ্চেন এখন ভাই আপনার কাছে, এটা করেই হয়তো আমরা আমাদের আলোচনাটা শেষ করে দেবো আজকের। তো আমি আপনার কাছে জিজ্ঞেস করবো যে যারা ধরেন যে এখন যারা ইউনিভার্সিটিতে পড়তেছে আর কি, স্টুডেন্ট হিসাবে, ওরা যদি চায় যে আমি পড়াশোনা শেষ করে আমি দেশে বাইরে হচ্ছে মাস্টার্স করতে যাব বা পিএইচডি করতে যাব উইথ ফুল ফান্ডেড স্কলারশিপ, তো ওদের এখন থেকেই কী কী করা উচিত? লাইক ফার্স্ট সেমিস্টার কী করা উচিত, যদি আপনি ক্যাটাগরাইজ করেন যে ফার্স্ট সেমিস্টারে কী করবা, সেকেন্ড সেমিস্টারে কী করবা, সরি সেমিস্টার নাও ইয়ার, ফার্স্ট ইয়ারে কী করবা, সেকেন্ড ইয়ারে কী করবা, থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার, লাস্ট ইয়ারে কী করবা আর কি, যদি একটু গাইডলাইন দেন তাহলে হয়তো আমার যারা অডিয়েন্স আছে ওদের জন্য অনেক উপকার হবে। ভেঙে ভেঙে ধরা ভেঙে ভেঙে একটু বলা কঠিন, কারণ এক এক মানুষের এক এক ইয়ে থাকে, অবস্থা থাকে। আমি জাস্ট জেনারেল কয়েকটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। যারা পিএইচডি করতে চায় বা স্কলারশিপ সিকিউর করতে চায়, তাদের সবচেয়ে ইজিয়েস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে জিপিএ ভালো রাখা। সবচেয়ে ইজিয়েস্ট মানে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, সবচেয়ে সিম্পল। এটা এই জায়গায় যদি ফোকাস করেন, যেই পিএইচডি তে যান না কেন একটা অ্যাডভান্টেজ পাবেন জিপিএটা যদি ভালো থাকে। সো তাদের ফোকাস থাকা উচিত এটার উপর, একটা বুস্ট আপ হবে। দ্বিতীয় হচ্ছে ইংরেজি দক্ষতা। হ্যাঁ, ইংরেজি দক্ষতা একটা বেসিক লেভেলে আনা উচিত, এবং এটার রিজন হচ্ছে প্রত্যেকটা স্কলারশিপে খুবই বড় চান্স একটা আইএলস বা টোয়েফেল রিকোয়ারমেন্ট থাকবে, ওটা যাতে আপনি পাস করতে পারেন। এবং ইংরেজি যদি ভালো হয়, এটা শুধু ওখানে অ্যাডভান্টেজ দিবে না, যাদের ইংরেজি ভালো তারা ভালো এসে লিখতে পারে, রাইটিং স্কিলও ভালো হয়, ওখানে একটা অ্যাডভান্টেজ এনে দিবে। এই গেল হচ্ছে দ্বিতীয়টা। তৃতীয়টা হচ্ছে 2-3টা প্রফেসরের সাথে ভালো সম্পর্ক স্থাপন করা শুরু করেন। তারা এদের রেকমেন্ডেশন লেটার লিখতে সাহায্য করবে, বা হচ্ছে তারা রিসার্চ অপরচুনিটি দিবে। এই 3টা জিনিসের উপর যদি ফোকাস করেন, ইংরেজি দক্ষতা, 2-3টা প্রফেসরের সাথে ভালো সম্পর্ক এবং হাই জিপিএ, থার্ড ফোর্থ ইয়ারে গিয়ে অবশ্যই যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান ওই প্রোগ্রাম স্পেসিফিক রিসার্চ করার চেষ্টা করবেন, থিসিসটা ওই প্রোগ্রাম রিলেটেড করার চেষ্টা করবেন। ওটা থার্ড ফোর্থ ইয়ারে গিয়ে ওইটা, বাট ফার্স্ট সেকেন্ড ইয়ারে এগুলো মানে কি এগুলো খুব ইজিলি ফোকাস করা শুরু করে দেয়। থার্ড ফোর্থ ইয়ারে গিয়ে একটু স্ট্র্যাটেজি করা লাগবে, আচ্ছা আমি এই 3টা প্রোগ্রামের দিকে দেখবো, প্রোগ্রামের অনুযায়ী আমি আমার রিসার্চটা সাজাতে পারি নাকি, প্রোগ্রাম অনুযায়ী আমি কয়েকটা প্রফেসরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি না, তখন আমার মেজর রিলেটেড কাজগুলো করা শুরু করব আর কি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়তো আমি এক্সপ্লোর করব, বাট আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যে হচ্ছে আমার মেজর অনুযায়ী কাজগুলো করা শুরু করবো আর কি, আমার ট্র্যাকে চলে আসবো আর কি। হ্যাঁ, এবং যদি রিসার্চ অপরচুনিটিও না পাই, যাচ্ছে আমি কম্পিউটার সায়েন্সে ঢুকতে চাই, আমি রিসার্চ অপরচুনিটি পাই নাই, আমি কোন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করতে পারি নাকি, যেখান থেকে আমি ইন্ডাস্ট্রি থেকে নলেজটা টানতে পারবো। যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, ওখান থেকে আমি বুঝতে পেরেছি আমি একাডেমিক্যালি অনেক ইন্টারেস্টেড, রাইট? আমি অনেক মানুষকে দেখেছি যারা বায়োলজি
এরকম রিলেটেড বায়ো ইনফরমেটিক্স পিএইচডি তে চান্স পেয়েছে, যারা হচ্ছে বায়োটেকনোলজি এরকম কোম্পানিতে কাজ করেছিল, মেডিসিন ফার্মা কোম্পানিতে কাজ করেছিল। সো ওইটা থার্ড ফোর্থ ইয়ারের দিকে কি হবে, ফার্স্ট সেকেন্ড ইয়ারে হচ্ছে এই ফোকাস গুলো থাকা উচিত। এবং এই তিনটা ফোকাস, জিপিএ ভালো ভালো রাখা, ইংরেজি দক্ষতা, প্রফেসরদের সাথে ভালো সম্পর্ক, এটা 4 বছরই করা যায়। এবং এটা যদি করতে থাকেন খুবই বড় সম্ভাবনা একটা ভালো প্রোগ্রামে চান্স হয়ে যাবে, কারণ বেশি এর বাইরে বেশি কিছু লাগে না। সেটা ইউনিভার্সিটি লাইফে একজন স্টুডেন্ট এর বাইরে করবে এটা বাকি। তারপর আমি হচ্ছে মানে আমি একটা জিনিস সেট করেছি যে ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থায় যদি 4টা জিনিস তারা করে, 4টা জিনিস কী কী হতে পারে, সেরকম হচ্ছে একাডেমিক এক্সেলেন্স, এরপর হচ্ছে স্কিলস, এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং নেটওয়ার্কিং। তো এই 4টা জিনিস যদি ওরা মানে স্টুডেন্ট হচ্ছে ইউনিভার্সিটি থাকা অবস্থায় যদি করে, তাহলে হচ্ছে তারা ইউনিভার্সিটি লাইফ শেষ করার পরে মোটামুটি যে কোনো কিছু করতে প্যারা খাবে না আর কি, যদি এই 4টা জিনিস তারা ব্যালেন্স করতে পারে আর কি। আমার দেখা মতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কম ম্যাটার করে ইয়ের জন্য, পিএইচডি টিএইচডি প্রোগ্রামের জন্য যদি জিপিএ এবং রিসার্চ ভালো থাকে। কিন্তু বিজনেস ওয়ার্ল্ডে ঢোকার জন্য, কর্পোরেট ওয়ার্ল্ডে, তখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ম্যাটার করা শুরু করে, কারণ তারা দেখে বিজনেস কম্পিটিশন করছেন নাকি, কোন একটা ক্লাবে ইভেন্ট নামাইছেন নাকি, এবং রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স আছে কিনা, তখন হচ্ছে এইসব জিনিসগুলো ম্যাটার করে। তারপরে হচ্ছে যত যাই করি, যদি আমরা রেশিওটা বলি যে অ্যাটলিস্ট 70% আমাকে উচিত দেওয়া উচিত যে আমার একাডেমিক এক্সেলেন্সের পেছনে সময় দেওয়া উচিত, বাকি 30% হচ্ছে আমাকে অন্যান্য জিনিসগুলোতে ফোকাস দেওয়া উচিত। মানে আমি যেটা মনে করি, আপনার কি মতামত আর কি এখানে? এভাবে ভাঙা কঠিন। কয়েকজন আছেন মানে ন্যাচারালি পড়াশোনায় মানে কি ভালো হয়ে গেছে, বা ওই পড়াশোনার স্কিলস গুলো আছে, আমার পুরো চ্যানেলই এটার উপর ফোকাস হয়, পড়াশোনায় কিভাবে ভালো হতে হয়। কয়েকজন আছে যে ওটা জাস্ট হয়ে গেছে, ওগুলো নিজেও জানে না, ওরা নিজেরাও জানে না যে তারা কয়েকটা খুব স্পেসিফিক টেকনিক ফলো করতেছে, কিন্তু তারা পড়াশোনায় ভালো হয়ে গেছে। ওরা হয়তো 5% 10% সময় দিচ্ছে একাডেমিক্সে, বাকিটুকু অন্য জায়গায় দিতে পারে। কিন্তু কয়েকজন আছে এখনো ন্যাচারালি ভালো হয় নাই, তাদের বেশি সময় দেওয়া লাগবে। এভাবে করে এটা আসলে ডিপেন্ড করে তাহলে আসলে। হ্যাঁ, যে অ্যাডমিশনে আমি প্রচুর প্রশ্ন ভাই, কয় ঘন্টা পড়া, কমপ্লিটলি নিজের উপর ডিপেন্ড করে, কমপ্লিটলি নিজের উপর। আমার যদি প্রিপারেশন ভালো লাগে, আমার আইবিএ প্রিপারেশন অনেক ভালো ছিল, আমি দিনে 1-2 ঘন্টার বেশি সময় দিতাম না আইবিএতে, কারণ আমি চিরকাল ইংরেজি বই পড়ছি, ভোকাবুলারি ক্লাস 11 থেকে শেখা শুরু করছি, ম্যাথে ফোকাস করতাম অনেক বেশি, এসএটির জন্য আইবিএ প্রিপারেশন ভালো হয়ে গেছিল। সো আমার 1-2 ঘন্টা দিয়ে হয়ে যেত, কিন্তু মেডিকেল আবার আমার 10 ঘন্টার মতো দেওয়া লাগছে পার ডে। তখন আপনাকে সময় দেওয়া লাগছে অনেক বেশি, কারণ ওইখানে আপনার বুঝতে পারছি অনেক কিছু মুখস্থ করা লাগবেন, হাবিজাবি। অনেকে দেখছি 16 ঘন্টা প্রিপারেশন নিচ্ছে, অনেকে দেখছি 6-7 ঘন্টা প্রিপারেশন নিচ্ছে। এখন আমি যদি বলি যে ভাই আমার 1-2 ঘন্টা দিয়ে আইবিএ তো হয়ে গেছে, এটা বাজে অ্যাডভাইস হবে না, কারণ অনেকে তো আমার মতো ক্লাস 11 শুরু করে নাই, তাদের হয়তো 6-7 ঘন্টা দেওয়া লাগবে। সো মানে ওটা নিজের উপর কার কতটুকু এফোর্ট দেওয়া লাগে এটা আসলে নিজে জাজ করতে পারি, যে আমার কতটুকু এফোর্ট দিলে আমি হয়তো ওর সাথে মানে হচ্ছে ব্যালেন্স করতে পারতেছি, তাহলে আমাকে ওই পরিমাণে এফোর্টই দেওয়া লাগবে। এটা আসলে ডিপেন্ড করে আসলে স্টুডেন্ট ওয়াইজ। এই মোটামুটি আমরা হচ্ছে অনেক কথা বললাম। আশা করি যে এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম এগুলো প্রত্যেকটাই আপনাদের কাজে লেগেছে বা আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। তো এরকম আরও স্কলারশিপ অ্যান্ড স্টাডি অ্যাব্রড অপরচুনিটিগুলো নিয়ে যদি আরও ভিডিও দেখতে চান, তাহলে হচ্ছে ভাইয়ার চ্যানেলে চলে যেতে পারেন, অথবা চাইলে আমার চ্যানেলে চলে আসতে পারেন। আমার চ্যানেলে হচ্ছে এখন আপাতত হচ্ছে ইরাসমাস মুন্ডুস নিয়ে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি, ওইখানে মোটামুটি আপনারা A to Z প্লে লিস্ট পাবেন। এর বাইরেও আপাতত আমি শুরু করতে চাচ্ছি, সামনে আর অন্যান্য যে স্কলারশিপ অপরচুনিটি আছে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। বাট আজকে ভাইয়ের সাথে মোটামুটি একটা ব্রড আলোচনা হলো ইউনিভার্সিটি লাইফ নিয়ে, সিজিপিএ নিয়ে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে, অনেক কিছু নিয়ে কথা বললাম আমরা। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন ভাইয়া, কারণ ভাইয়া ব্যস্ত, অনেকগুলো কাজ করেন একসাথে। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আশা করি যে এরপরও যদি কখনো কোলাবোরেশনে আমরা ভিডিও বানাতে চাই, ভাইয়াকে পাশে পাবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং।